ওনার তো পুরো জিনিসটাই জাল জোচ্চুরি এবং এইসব ভাড়ামতে ভরা। ওনার বক্তৃতা কে শোনে বলো তো? একমাত্র সাইকোফ্যান্টস ছাড়া। সিপিএম এর যে জেহাদি তোষণ নীতি, সেই নীতিটাকেই তিনি মহির বিস্তার করিয়ে বিশাল আকার ধারণ করিয়েছেন। ওনার মনে হলো টাস্ক ফোর্স বানিয়ে দিলাম, ওনার মনে হলো ভারতরত্ন দিয়ে দিলাম, ওনার মনে হলো নোবেল প্রাইজ দিয়ে দিলাম, প্রথম নোবেল কমিটি ওনাকে ডাকবে বক্তৃতা দিতে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, আমরা দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বললেন। আগেও উনি রাকেশ রোশন বলেছিলেন, কিভাবে রাকেশ শর্মাকে, কিভাবে দেখছেন বিষয়টি? বারবার নাম দেখবো কি, ওনার তো পুরো জিনিসটাই জাল জোচ্চুরি এবং এইসব ভাড়ামতে ভরা। ব্যক্তিগতভাবে আমি কতটা কি জানি সেটা এখানে বলার বা আলোচনার বিষয় নয়। তবে মুশকিল হচ্ছে কি, একজন ভদ্রমহিলা জীবনের শুরু থেকে এখনো পর্যন্ত ধাপ্পা দিয়ে লোককে বোকা বানিয়ে চলবেন, এটা তো সম্ভব নয়। এবং আমি তো আগেই বলেছিলাম যে আমার যেটা ধারণা, উনি মেগালোম্যানিয়ার অত্যন্ত অ্যাডভান্স স্টেজের রুগী। তো উনি এসব বলে থাকতেই পারেন। আসলে কল্পনা চাওলার চাওলাটা ওনার মাথায় ছিল, হ্যাঁ, আর সুনিতা উইলিয়ামস সেইখানে গুলিয়ে ফেলে উনি সুনিতা চাওলা বলে ফেলেছে। আর রাকেশ রোশন ওইসব হিন্দি ফিল্ম টিলিম, ওনার ওই ব্যাপারে খুব অভিজ্ঞতা আছে দেখা টাকার, মানে ভালো দর্শক উনি। তো উনি নিজেও বলেন মাঝে সাঝে, ওই জন্য রাকেশ রোশন মুখ দিয়ে বেরিয়ে গেছে, এটা তো খুব স্বাভাবিক কথা। তো এইগুলোকে গুরুত্ব কি দেব? সকলেই জানে গুরুত্ব বলে একটাই ব্যাপার, যে শি ইজ এ রিফ্রেশিং কোলা ইন দ্য স্টেল পলিটিক্যাল ফিল্ড অফ বেঙ্গল। তার কথাবার্তা এখানে একটা হাসির খোরাক যোগায় আর কি। মানে আমরা দেখলাম গতবার উনি রাকেশ শর্মাকে রাকেশ রোশন বলে ফেলেন। হ্যাঁ, উনি কিছু জানেন না, উনি কিচ্ছু জানেন না। এইসব শুনে, এইসব মানে দু একটা কিছু শুনে টুনে এরকম ভাবে বলেন, বলতে গিয়ে সব গুলিয়ে ফেলেন। হ্যাঁ, বারবারই ভুল হবে, কারণ উনি তো কিছু জানেন না। শোনো, আমার ওই ছোট্ট বাচ্চা নাতনিটাকে দিয়ে যদি তুমি কোনো একটা কিছু বলাতে চাও কোনো বিষয়ের ওপর, সে তার মতো বলবে। বুদ্ধিটা তো ওই রকমই। সেই সঙ্গে দেখলাম মুখ্যমন্ত্রী বলছেন, আমি স্পেস সায়েন্স নিয়ে কিছু পড়াশোনা করেছি। আচ্ছা বলো তো, উনি কোন বিষয় নিয়ে লেখাপড়া করেননি সে কথা বলেছেন আজ পর্যন্ত? উনি যখন প্রথম ইলেকশনে জিতেছিলেন, তখন ওনার হয়তো মনে নেই, তখন আমার এক কলিগ, তার পরামর্শে তিনি ওনাকে পড়িয়েও ছিলেন কিছুদিন, শিবরঞ্জন চ্যাটার্জি। তো তার মানে কথাতে ওনাকে ওই রাইটার্স বিল্ডিং এর, তখন উনি রাইটার্স বিল্ডিং এ যেতেন, সবে এমপি হয়েছেন, রাইটার্স বিল্ডিং এর ওখান থেকে আমাদের একটা ধর্না ছিল ইয়েতে, তোমার এই যে ওই এসপ্লানেডে, সেখানে ওনাকে আমি ট্যাক্সি করে নিয়ে এসেছিলাম। তো তখন আমি ওনাকে যে অবস্থায় যেভাবে দেখেছিলাম, এখন এটা একেবারে আমূল পরিবর্তিত একজন মহিলা। এবং এটা একমাত্র সম্ভব নেহাত মানে স্টুপিডিটি যদি না থাকে, তাহলে এই পরিবর্তন সম্ভব হয় না। একটা জিনিস মনে রেখো, ওনার সবচেয়ে বড় মুশকিল হচ্ছে উনি জানেন না যে উনি জানেন না। এবং না জানা মানুষ যখন বেশি কথা বলেন, তখনই কিন্তু তার বিদ্যা বুদ্ধি সব বেরিয়ে আসে। আর ওনার আশেপাশে তো সত্যিকারের পরামর্শদাতা কেউ নেই, সকলেই স্তাবক। সুতরাং স্তাবকদের থেকে উনি কোনো ভালো পরামর্শও পান না। এবং দেখছি সেই সঙ্গে তিনি বলছেন, ভারতের সুনিতা উইলিয়ামস এলে তাকে ভারতরত্ন দেওয়ার দাবিও জানাচ্ছেন। উনি যে মহামূর্খ, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ভারতরত্ন কিভাবে কাকে দেওয়া হয় সে বিষয়ে উনি একদম নির্বোধ। উনি একদম নির্বোধ। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতরত্ন দেওয়ার সিস্টেম আছে,
ভারতরত্ন চালু হওয়ার পর থেকে এখনো অব্দি, এবং তার একটা প্রসিজিয়ার আছে। ওনার মনে হলো উনি ভারতরত্ন, ওনার মনে হলো উনি হলিউডে অস্কার দিয়ে দিলেন, উনি তো এখন ওই যে কি বলো তোমার ওই অক্সফোর্ডে যাচ্ছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির, সেখানে তো দেখলাম যে অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে একটা প্রাইভেট একজন বিজনেসম্যান নিমন্ত্রণ করে তাকে নিয়ে যাচ্ছে। এরকম তো আমরা কত আকছার গিয়েছি অফিসিয়ালি। আমরা আমি যখন IFT তে অফিসিয়ালি গেছি, সেখান থেকে এসছে। আমি USA তে যখন বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে গিয়েছি, সেখান থেকে অফিসিয়াল লেটার্স আসে, সেখান থেকে অনেকগুলো ব্যাপার থাকে, অনেকগুলো প্যারাফার্নালিয়া থাকে, সেগুলো ফিল আপ করতে হয়। এগুলো তো কিছু না, প্রাইভেট ট্যুর, এগুলো প্রাইভেট ট্যুরে নিয়ে যাচ্ছেন। দেখো বক্তৃতা দেওয়া কি, তুমি কি বলবে, আমি এমনও জানি লোকে টাকা খরচা করে অনুষ্ঠান করে এবং সেখানে বক্তৃতা দেয়, আর শোনানোর জন্য মানে যারা শুনবে তাদেরও টাকা দিয়ে নিয়ে আসে। মেগালোম্যানিয়াক মানুষজনের যে মেগালোম্যানিয়া কোথায় নিয়ে যায়, ওনার বক্তৃতা কে শুনবে, কে শোনে বলো তো? একমাত্র সাইকোফ্যান্টস ছাড়া কেউ তো শোনে না। মুখ্যমন্ত্রী বিদেশে মানে বিদেশ আজকে উনি 21 তারিখ থেকে ওনার লন্ডন যাওয়ার কথা, যাওয়ার আগে দেখছি মুখ্যমন্ত্রী একেবারে টাস্ক ফোর্স গঠন করেছেন এবং 5 জনের সদস্য নিয়ে। কিসের টাস্ক, কিসের ফোর্স? পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। কিসের ফোর্স? তুমি একটু এইটার মধ্যে কিন্তু কতগুলো, তুমি যেটা একটা প্রশ্নটা তুলে, এর মধ্যে কিন্তু নিগুড় কতগুলো ব্যাপার আছে যেগুলো ধরা পড়ে যায়, এবং যার জন্য ওরা আমার বক্তব্য, আমার লেখাগুলো খুব পড়ে, কিন্তু কিছু বলার থাকে না, ধরা পড়ে যায়। যেমন ধরো, তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, মন্ত্রীদের মধ্যে উনি ওনার বড় বড় কিছু সাইকোফ্যান্টদের নিয়েছেন, আর ওনার দুধেল গাইদের ঠিক রাখার জন্য ফিরহাদ হাকিমকে অ্যাড করেছেন ওখানে। ভালো করে লক্ষ্য করে দেখো, যাদেরকে নিয়েছেন মন্ত্রীরা, তারা কেউ কিন্তু মানে হেভি ওয়েট নয়। দ্বিতীয় হচ্ছে, আমি তো তোমাদের বলেওছি, এখন যে চিফ সেক্রেটারি মনোজ পন্থ, তার সঙ্গে আমি কাজ করেছি। নন্দিনী চক্রবর্তী হচ্ছে লাস্ট সেক্রেটারি ছিল আমার ডিপার্টমেন্টের, যার সঙ্গে আমি কাজ করেছি। বিদ্যাবুদ্ধির দৌড় আমি জানি। নন্দিনী সহ বিবেক কুমার একজন সিনিয়র তোমার আমলা। বিবেক কুমারকে আমি অল্প কিছুদিন পেয়েছিলাম আমার ডিপার্টমেন্টে, যখন উনি ছিলেন দায়িত্বে। কিছু খুব একটা বলার নেই ওনার বিরুদ্ধে কিছু। এই আমলাদের কাজটা কি, টাস্ক ফোর্সের কাজটা কি করে আমি আসছি তা। আর ওনার দুজন বসম্মদ আমলা, যারা ওনার প্রশাসনের অপকর্মগুলো ঢাকা দিতে ব্যস্ত, তেমন IPS দুজনকে উনি নিয়েছেন। তো তোমরা নামও দেখেছো তাদের। হ্যাঁ, তো এই টাস্ক ফোর্স নিয়ে এরা কি করবে? কিছু করার নেই। দেখো, এক সময় যেটা সাধারণত নিয়ম থাকতো, ধরো আমার যতদূর মনে পড়ে, জ্যোতি বসু একবার বিদেশ গিয়েছিলেন, এবং তখন উনি সিনিয়র মন্ত্রী প্রশান্ত সুরের ওপরে দায়িত্ব নিয়ে দিয়েছিলেন যে ওনার অ্যাবসেন্সে কাম চালাও মুখ্যমন্ত্রী কাজটা করবেন। ওই সময়ে আমার যতদূর মনে পড়ে, একাদশীর দিন একটা পড়ে গেছিল, তোমার ওই যে একটা মহরম বোধহয় হবে, একটা অনুষ্ঠান পড়ে গেছিল। এবং আজকে মমতা ব্যানার্জিকে সবাই বলছে, এটা কিন্তু আমি তো আগেই বলেছি যে মমতা ব্যানার্জি হচ্ছে বামফ্রন্টের বকলমে CPM এর যে জেহাদি তোষণ নীতি, সেই নীতিটাকেই তিনি মহিরুহ বিস্তার করিয়ে বিশাল আকার ধারণ করিয়েছেন। তো তখন প্রশান্ত সুরের অফিসিয়াল বিজ্ঞপ্তি ছিল যে ওই একাদশীর দিন কোনো প্রতিমা নিরঞ্জন করা যাবে না, দশমীর দিন রাত 10টার মধ্যে করতে হবে, না হলে দ্বাদশীর দিন করতে হবে। কাজেই এরা কিন্তু সবসময় আমাদের দেশে যে ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেটা ইসলামিক ধর্মনিরপেক্ষতার কথা বলে, ইসলাম মেনে ধর্মনিরপেক্ষতা। এবং আরেকটা কথা তোমাকে বলি, যেটা খুব ইম্পর্টেন্ট। আবার আরেকটা সময় আমার মনে আছে,
তখন ওই বুদ্ধদেব ভট্টাচার্য বাইরে ছিলেন এবং ওই মহালয়া ওই সময় পড়েছিল, পিতৃপক্ষ শেষ। ওই সময়ে আমার কলিগ ছিল, জুনিয়র কলিগ আনিস আক্তার, ওর বাবা মোহাম্মদ আমিন তখন ক্যাবিনেটের বরিষ্ঠ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর অস্থায়ী দায়িত্বটা পালন করেছিলেন। ওই সময় কি একটা প্রবলেম হয়েছিল আমার মনে আছে, আমার ডিটেলস এখন মনে নেই। তো তখন উনি এইরকম বিজ্ঞপ্তি জারি করেছেন। এটা সম্ভব, এগুলো কিন্তু টেকনিক্যালিটিস মেনে। কিন্তু এই যে টাস্ক ফোর্স, ওনার মনে হলো টাস্ক ফোর্স বানিয়ে দিলাম, ওনার মনে হলো ভারতরত্ন দিয়ে দিলাম, ওনার মনে হলো নোবেল প্রাইজ দিয়ে দিলাম, কোনদিন নোবেল কমিটি ওনাকে ডাকবে বক্তৃতা দিতে, আর পরের দিন নোবেল চোর হয়ে যাবে। ওই যে নোবেল চোর বলে একটা সিনেমা বেরিয়েছিল, মুখ্যমন্ত্রী বলছেন এই টাস্ক ফোর্স নাকি ওনার সঙ্গে বিদেশে থাকাকালীন যোগাযোগ করবে এবং যোগাযোগ করে সিদ্ধান্তও নেবে। দেখো, সিদ্ধান্ত যদি নিতে হয় টাস্ক ফোর্সকে, তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করবে কেন? উনি সিদ্ধান্তটা জানাবেন। তাতে এতগুলো লোকের টাস্ক ফোর্স প্রমাণ করে যে ওনার দলের মধ্যে কোনো একতা নেই এবং নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে। ওই জন্য এতগুলো একটা বিশাল লোকেদের একটা কংগ্লোমারেট তৈরি করে ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য তো একজন লোকই সাফিসিয়েন্ট। আরেকটা মজার কথা দেখো, উনি কিন্তু বুঝিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুধেল গাই বা তাদের রিপ্রেজেন্টেটিভদের অবস্থানটা কোথায়, দলীয় যে ব্যাপারটা দেখার জন্য ওনার বসংবদ এক ভদ্রলোক, এই আমি ভদ্রলোকই বলবো তাকে, সুব্রত বক্সী, তার সঙ্গে কিন্তু ওনার ন্যাচারাল উত্তরাধিকারীকে দিয়ে দিয়েছেন। দলের কাজ যে দুজন দেখবেন, ওনার ওই টাস্ক ফোর্সের দলের টাস্ক ফোর্স, ওখানে যেটা উনি দলীয় কাজ দেখতে দিয়েছেন সেটা দুজনের ওপর দিয়েছেন, সুব্রত বক্সী এবং অভিষেক ব্যানার্জি। সুতরাং এখানে কিন্তু উনি একটা সিগন্যাল দিলেন যে আমার পরে কে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কুচক্রীরা দাঙ্গা লাগায়। উনি একজন কুভাষী মহিলা, উনি প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেন, উনি কখনো ঘন্টা বাজান, কখনো ঢোল বাজান, মানে সভ্যতার সীমা, শালীনতার সীমা উনি ছাড়িয়ে যান। সেটা ওনার ভাষা সন্ত্রাসেই বোঝা যাচ্ছে। বলছেন হিংসা কুৎসার কোনো ওষুধ নেই। আছে পশ্চিমবঙ্গের জনসাধারণ যদি চায় সেই ওষুধ অ্যাপ্লাই করা যাবে। পশ্চিমবঙ্গের জনসাধারণের হাতে পশ্চিমবঙ্গ গণতন্ত্র থাকবে না পশ্চিম বাংলাদেশ তৈরি হবে। মমতা ব্যানার্জি সেদিন থাকবে না, কারণ ভারতবর্ষে কখনো পৃথ্বীরাজরা যেমন থাকে না, সেই রকম উমিচাঁদরা কিন্তু পৃথ্বীরাজদের আগে শেষ হয়। সুতরাং মমতা ব্যানার্জি সাবধান, পশ্চিম বাংলাদেশ যদি পশ্চিমবঙ্গ হয় তাহলে তোমার বিরোধী যারা লড়াই করছে হিন্দুরা, তাদের আগে তুমি কিন্তু বেহেশতে যাবে।